أعوذ بالله من الشيطان الرجيم بسم الله জামান আল্লামা হাফিজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ 32তম বার্ষিক উপলক্ষে কাউন্সিল কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আলহাজ পেয়ার আহমদ, কমিশনার কাউন্সিল কমিটি বাংলাদেশ, মঞ্চে উপস্থিত আছেন সর্বজন সদস্য সাংবাদিক, এদিক চট্টগ্রামের অভিভাবক, দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক আমাদের সৈয়দ আব্দুল মালিক, আমাদের মালিক সাহেব, উপস্থিত আছেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহিদুল ইসলাম চৌধুরী এবং মঞ্চে উপস্থিত বিভিন্ন মৌলানা আকরামবৃন্দ, অধ্যক্ষবৃন্দ এবং আমার সামনে যারা উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষ থেকে জানাই সালাম, শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আসলে বক্তব্য শোনার জন্য এসেছিলাম, কারণ দ্যাট ইজ কলেজ ইজ ভেরি রিলিজিয়াস প্রোগ্রাম স্পেশালি ফর মি। সেজন্য আমি আসলে আমার বন্ধুবর আমাদের হামিদ ভাই আমাকে যখন টেলিফোন করলেন, আমি বললাম আমি আসলে বুঝুন না, আমাকে কেন এই সমস্ত প্রোগ্রামে টানা হচ্ছে, আমি বুঝুন না আর তাছাড়া চট্টগ্রাম শহরে 12টি বছর আমি অবস্থান করি না। আপনারা অনেকেই জানেন আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসা সংশোধন অনুষ্ঠানে নির্বাচিত ছিলাম 1911-12 সালে। 2013 সালে মাননীয় প্রধানমন্ত্রী আজকের বঙ্গবন্ধু কন্যা আমাকে ঢাকা নিয়ে যায়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ছিলাম, সেখান থেকে আরেকটি বিশ্ববিদ্যালয়ে প্রোভাইস চ্যান্সেলর ছিলাম, সেখান থেকে আবার জীবন বীমা কর্পোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলাম। সর্বশেষ আমার কর্মস্থল বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সদস্য হিসেবে আমি দায়িত্ব পালন করেছি। আরো 3 মাস বাকি ছিল। এই অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত সমস্যা সমাধান কারণে আমার আবার আমার যে বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র ছিলাম, যে বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা বিভিন্ন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও আমি ফেরত এসেছিলাম, সেই বিশ্ববিদ্যালয় আমার পদার্থ। যাক, আমার মনে আমি আমার একটু ছোট্ট পরিস্থিতি বললাম, এই জন্যই আমি ধর্মীয় বক্তা নই, তবে কয়েকটা কথা বলে যাব। সেই কথাগুলো হয়তো আপনাদের আমি জানি না। আপনারা ইতিমধ্যে আমাদের হুজুর সম্পর্কে দাঁড়িয়ে করে অনেক কথা বলেছেন। ওনার জন্ম, মৃত্যু, 77 বছর কর্ম এবং জীবন, তার দর্শন, কর্মময় জীবন এবং আধ্যাত্মিক জীবনে যে সংকল্প অনেকগুলো এগুলো আপনারা সবাই জানেন। আমি সেগুলো নিয়ে আসলে কথা বলতে চাই না। যে গাউসিয়া কমিটি আমার মনে হয় বাংলাদেশ যে বিষয়গুলো বলা হচ্ছে, আপনারা জানেন যে কোনো বিষয়ের একটি বিষয়ের জন্য তাদের একটি সংগঠন প্রয়োজন হয়, কারণ সংগঠন ছাড়া এগুলো যায় না। সংগঠন প্রতিষ্ঠা করতে হবে এবং সেই সংগঠনটা প্রতিষ্ঠা করছেন আমার মনে হয় আপনারা জানেন আমাদের আল্লামা সৈয়দ আজকে যিনি শেখ মুজিব সাহেব। আমরা অবশ্যই যেতাম 10 জুলুসে যেতাম, আমরা পারিবারিকভাবে এই জুলুসে সবসময় অংশগ্রহণ করতাম আমরা, এবং সেই বলোয়ার ডিগ্রির বাদ থেকে শুরু করে সে জামিয়া আমার শূন্য মাদ্রাসা আমাদের যাওয়া হতো, প্রোগ্রামগুলোতে সবসময় আমরা যাওয়া হতো সেখানে অনেক আগে থেকে। সেজন্য আমার মনে হয় সেদিকে নাম, এবং এরপরে বিশেষ করে আমরা ওই জশ্নে জুলুসটা এনজয় করতাম, বেলা থেকে আমরা সেটা যেতাম। এবং এই পত্রিকার আমার মনে হয়, আমার হাতে একটা পত্রিকা আছে, আপনি দেখেন এই পত্রিকার জন্ম শুরু আমার মনে হয় উনি বলছিলেন যেহেতু এই অঞ্চলের মানুষ উর্দু ভাষা তেমন বুঝে না, তাহলে বাংলায় একটা পত্রিকা থাকা দরকার। আসলে আপনারা যেগুলো প্রচার করেন সেগুলো বাংলায় যদি না বুঝে তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলিজিয়াস ইস্যু। তাহলে ধারাবাহিকতায় আমার মনে হয় 1976 সালে এই পত্রিকার জন্ম লাভ করে। এখনো আমার কাছে মনে হয় সেই পত্রিকাটা সেভাবেই দায়িত্ব পালন করছে আমাদের আধ্যাত্মিক জগৎ এবং মানুষের ধর্মীয় প্রতি আনন্দ।
ওয়েব সাবজুরি আরেকটি বিষয় আপনারা জানেন, আপনারা if you look after the matter, that go through in this life, is that is called one of the active that is called the members of the Pakistan for it. পাকিস্তান সৃষ্টির এক পিছনে যারা আপনারা দেখবেন কয়েকজনের যারা বোঝান তার মধ্যে উনি একজন সক্রিয় সদস্য ছিলেন। আবার পাকিস্তানে জন্মগ্রহণ করেও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যখন পাকিস্তানি বাহিনী আমাদের উপর যখন আক্রমণ শুরু করে সেক্ষেত্রেও উনি বলিষ্ঠ ভূমিকা রেখেছেন পাকিস্তানিদের এই যে অত্যাচার বাঙালিদের উপর, সেক্ষেত্রে উনি এটা নিপীড়নের বিরোধিতা করেছেন। এটা আমরা কৃষ্ণের জীবনী থেকে পাই। এবং এরপরে আমার মনে হয় ইতিমধ্যে আপনাদের যারা বক্তব্য রেখেছেন, বিশেষ করে সংগঠন নিয়ে যারা বক্তব্য রেখেছেন, বলা হচ্ছে সংগঠন থাকতে হবে, এটা স্বাভাবিক। আমার মনে হয় সেটা সংগঠন নিয়ে আমি তেমন কথা বলবো না, কারণ সংগঠন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নেতৃত্ব অবশ্যই থাকতে হবে। এখন প্রশ্ন হচ্ছে নেতৃত্বে কোন ধরনের নেতৃত্ব কথা। আমি যখন ছাত্র ছিলাম 1978 সালে যে নেতৃত্বের কথা বলা হচ্ছে, কিন্তু বিশ্ববাসী এখন নেতৃত্ব সেভাবে দেখে না। রিসেন্টলি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক প্রফেসর ম্যাক্সওয়েল, ওনার একটা বই আছে লিডারশিপ সম্পর্কে। উনি সেখানে লিডারশিপ সম্পর্কে বলছে লিডারশিপ ইজ দ্যাট ইজ ফর নাথিং, দ্যাট ইজ ইট ইজ এ হার্ড ওয়ার্ক, টিম ওয়ার্ক, নেটওয়ার্ক, ইনোভেটিভ ওয়ার্ক, একটা ওয়ার্ড ইউজ করছে। যারা গাউসিয়া কমিটির সম্মানিত সদস্য আছেন তাদের হার্ড ওয়ার্কার থাকতে হবে, যারা আপনার করোনাকালীন যে ভূমিকা রেখেছেন ডিউটি দ্যাট ইজ করে অবশ্যই মানে আকিদের বিষয়গুলো তো আছেই, ধর্মীয় বিষয়গুলো আছে, স্পিড তো থাকতেই হবে, এটাকে গুরুত্বপূর্ণ। হার্ড ওয়ার্ক ইজ ওয়ান অফ দ্য হার্ড ওয়ার্ক। টিম ওয়ার্ক থাকতে হবে, দ্যাট ইজ কল ইউ আর ভেরি মাচ দ্যাট ইজ টিম ম্যানেজমেন্ট, ইউ থিঙ্ক দ্যাট আই এম মেম্বার অফ দ্য টিম। এই টিম ম্যানেজমেন্ট নিয়ে আপনি ইফ ইউ লুক আফটার ওয়ান অফ দ্য বুকস অফ দ্য হ্যান্ডি ফোর্ড এবং দ্য গ্রেট দার্শনিক একটা বই লিখেছেন টিম ম্যানেজমেন্ট। এখানে বইতে বলা যায় কামিং টুগেদার ইজ বিগিনিং, keeping together is progress, and working together is success. এই কথাগুলো ওনার বইতে একদম very clear. If you are that is called working with the spirit of the Islams, and that is called you can finally achieve your destination as per our that is called আমাদের আমার আল্লামা তো ইরশাদ ইনস্ট্রাকশন দিয়েছেন, কর্মই ধর্ম, কর্মই জীবন। এই ইসলাম that is called go ahead to achieve your target. এরপর নেতৃত্বের আরেকটা হচ্ছে that is called আনুগত্য। আমাদের দেশে যেটা সমস্যা হচ্ছে আনুগত্য আছে কিনা। আমি ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা হয়েছিল। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে I can say some things about our honorable Prime Minister, including our honorable Chancellor, that means our honorable President of the state. আনুগত্য আছে কিনা নেতৃত্বের প্রতি, that is very important. You must be that is called a royal and obedience that complies with the particular relations is very important. আরেকটা হচ্ছে that is called a শৃঙ্খলা, ডিসিপ্লিন, তারা কোনো অবস্থাতেই কোনো জাতি উন্নতি করতে পারে না, শৃঙ্খলিত হতে হবে। আমি জন্মসূত্রে সবাই স্বাধীন, কিন্তু বাঙালিরা কি শৃঙ্খলা মেনে চলে কিনা আমার কাছে এখন একটু মনে হচ্ছে একটু সমস্যা হয়। আমরা মনে হয় খুব মানে শৃঙ্খলা দ্যাট ইজ করি ফলো দ্য রাইট ওয়ে, এটা আপনারা দেখবেন। যাক, আমার আরেকটা বিষয় আমি ব্যক্তিগতভাবে যদি দেখি, কোরআন ইজ দ্যাট ইজ কল এ কমপ্লিট কোড অফ লাইফ। কেন বলা হয় কমপ্লিট কোড অফ লাইফ বলা হচ্ছে এখানে? অর্থাৎ একটি মানুষের জীবনে চলার জন্য, সেটা সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, সাংস্কৃতিক যেই জীবনে হোক না কেন, ইট ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ এটা আপনাকে অনুসরণ করতে হবে, এর বাইরে আপনি যেতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে কোরআনে যে বিষয়গুলো দ্যাট ইজ কল পিন পয়েন্টেড বাই আওয়ার দ্যাট ইজ কল আওয়ার অলমাইটি আল্লাহ and sent to that is our prophet Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam বলেন everyone should be follow that is the instruction of the Quran and the right way. এবং সেটা যদি সত্যি হয়ে থাকে, আমরা যদি সত্যি হয়ে থাকি, তাহলে আমরা দুর্নীতি করবো কিভাবে এটা তো আমি বুঝতে পারছি না। আমাদের সেদিনে বলছেন আমরা নীতি থেকে সরে গিয়ে দুর্নীতি এসে গেছি। অর্থাৎ দ্যাট মিনস ইউ আর ফার অ্যাওয়ে ফ্রম দ্যাট ইজ কল রেসপেক্টিভ দ্যাট ইজ গাইডেন্স অফ দ্য ইসলাম সেটা বলে। লন্ডন থেকে একটি আমার মনে হয় আপনারা দোস্ত বেসিক্যালি ভিজিটিং দ্য লন্ডন, সেখানে একটা জার্নাল বের হয় ইসলাম ইজ আওয়ার চয়েস, দ্যাট ইজ ওয়ান অফ দ্য গুড জার্নাল অফ দ্য লন্ডন। সেখানে যারা বিধর্মী তারা অনেক সময় তাদের যে বক্তব্যগুলো শোনা যায়, এই যে বার্নেটসের কথা বলা হচ্ছে, এমনি বলা হয় না বিধর্মী, কিন্তু ওনার যে রাইট অফ টাইপগুলো দেখা যায় ইসলাম ইজ আওয়ার চয়েস। কেন ইসলাম ইজ দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট রিজন অফ দ্য আদার্স, because your that is your guidelines as per our Quran is very nice, but we are not follow that in the right way. That is our that is called problem in the Muslim community in the, and automatically conflict or inter-conflict in the Muslim is
is very high. সেজন্য আমার মনে হয় আমার এই বিষয়গুলো একটু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটি বই আমি আপনাকে নাম দিই, আপনারা অবশ্যই আমি যখন ফুলব্রাইট স্কলার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ফর হায়ার স্টাডিজ, সেখানে আমার সুযোগ হয়েছিল আমার বাচ্চাদেরকে স্পেস সেন্টার, আপনারা অবশ্যই নাম শুনছেন, নাসা। নাসার অবশ্যই সবাই নাম শোনার কথা, মহাকাশ নিয়ে যারা গবেষণা করে সবাই শুনেন। আমার মনে হয় মহাকাশ সেন্টারের পাশে যে কোরআন নিয়ে গবেষণা হচ্ছে, এটাকে আমাদের মুসলিমরা দেখছে। আমার সুযোগ হয়েছিল, যেহেতু আই এম এ দ্যাট ইজ কল এ guest of the That is American president, as that is Fulbright. I have also visited that is the Space Center and also that is that research our that is Quran. কোরআনকে নিয়ে গবেষণা মুসলিমরা কতটুকু করেছে এবং বিধর্মীরা কতটুকু করেছে, আমার কাছে মনে হয় একটু আপনারা বিষয়গুলো চিন্তা করে দেখবেন। আপনারা যারা দোস্তর বিশেষ করে ইমাম আছেন, যে আমার মনে হয় কোরআনকে নিয়ে আরো অনেক গবেষণা হওয়া উচিত। কারণ না হলে অলমাইটি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা বলতেন না কোরআন ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। এই বিষয়গুলো বলার পিছনে আমার মনে হয় একটা অনেকগুলো যুক্তিসঙ্গত কারণ আছে, সেই বিষয়গুলো আমরা একটু বলছি। আরেকটা মনে হয় আমার মনে হয় আমাদের প্রফেসর মালিক সাহেব বলছেন, আমরা দ্যাট ইজ কলে বাংলাদেশ বেসিক্যালি গোস টু দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস। আমরা যত কথাই বলি না কেন, চতুর্থ শিল্প বিপ্লব, আমরা যারা গবেষণা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলি, রোবোটিক্স বলি, মেশিন লার্নিং সিস্টেম বলে, যাই বলুন না কেন, তার পিছনে প্রথম যে শক্তি কাজ করে সেটা আপনার কি মেধা। সেই মেধাকে কাজে লাগাতে হবে। চতুর্থ বিপ্লবের শিল্প বিপ্লবের যে বেনিফিটস গুলো আছে সেটা আমাদের অবশ্যই নিতে হবে, বিকজ উই আর নট রিপিং এনি বেনিফিটস ফর ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল, সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল, থার্ড ইন্ডাস্ট্রিয়াল। সেজন্যই আজকে যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবেন তাদেরকেও আমরা বলছি চতুর্থ বিপ্লবের উপযোগী আমাদের অবশ্যই পাঠদান, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার দিকে আমাদের অবশ্যই দাওয়াতে হতে হবে। আরেকটি বিষয় আমার মনে হয় এখানে একটু করে বলা ভালো হবে, যেহেতু আমি আই এম অলসো ওয়ার্কিং ইন দ্যাট ইজ কল্ড ওয়ান অফ দ্য কমিটি অফ দ্য মিনিস্ট্রি অফ এডুকেশন, স্পেশালি দ্য ফোকাস ইন দ্যাট ইজ কল্ড রিলিজিয়াস ইস্যুস, ভেরি ইম্পর্টেন্ট। আপনারা বলছেন আমাদের বর্তমানে এই দুর্নীতি বেড়ে যাচ্ছে, তাহলে এটা যদি অপরাধ কমাতে হয় তাহলে আমাদের কারিকুলামের মধ্যে একটা পরিবর্তন আনতে হবে, যেটা আমরা ইথিক্যাল এডুকেশন, নৈতিক শিক্ষায় আমার মনে হয় শিক্ষিত করতে হবে। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গতকাল রাত্রে যখন 11 বাজে বের হচ্ছি বা 10:30টার দিকে, সেখানে আমি দেখতেছি আমাদের অনেক ফিমেল দেখি বাইরে থাকে। কারণটা কি? এটা তো আপনাদেরই সন্তান অথবা আমাদেরই সন্তান। তাহলে আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরা পারিবারিক ভাবে দাঁড়িয়ে 11 ভাই বোন, অর্থাৎ যেখানে থাকো না অসুবিধা নেই, কিন্তু মাগরিবের আজানের আগে করে আসতে হবে, আর ফজরের আজান দিলে নামাজ পড়তে মসজিদ চলে যেতে হবে। এরপরে মসজিদ থেকে বেরিয়ে পাশে যে ফোরকানিয়া মাদ্রাসা ছিল সেখানে কোরআন শরীফ পড়তে হবে, ওই যে আরবি পাঠদান করতে হবে। এরপর বাসায় এসে ঘরে এসে পান্তা ভাত খেয়ে আমাদের গ্রামের উদ্দেশ্যে স্কুলের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। দ্যাট ইজ আওয়ার লাইফ। আমার মনে হয় আধুনিকতা যতই আপনি বলেন না কেন, আমার মনে হয় আমাদের সেই শিক্ষায় আবারও ফেরত যেতে হবে। সেটা একটু মনে রাখবেন, আধুনিকতা। সেজন্য আমি চট্টগ্রাম শহরের যারা নারী স্বাধীনতা বলে তাদেরকে আমি দাওয়াত দেবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নারী স্বাধীনতা কি এই বিষয়ে আমি পারলাভার সাথে আলাপ করছি, যারা নারী স্বাধীনতার বিষয়ে বিশ্বাস করে। আসলে আমাদের দ্যারিস কলেজ নৈতিক শিক্ষা যদি শিক্ষিত না হতে পারে, তাহলে জাতির প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমাদের মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে ত্যাগ পরিশ্রমের একটি দেশ স্বাধীন জাতি, সেটা আমরা যে লক্ষ্য নিয়ে আমরা দেশ স্বাধীন করছি সেখান থেকে আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। সেখানে শুধু খুব বিজ্ঞান শিক্ষা যেমন শিক্ষিত হবে, প্রযুক্তি শিক্ষা শিক্ষিত হবে, কৃষি শিক্ষা শিক্ষিত হবে, ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে, আলেমে অবশ্যই আলেম থাকতে হবে, সায়েন্টিস্ট থাকতে হবে, ডাক্তার থাকতে হবে, ইঞ্জিনিয়ার থাকতে হবে, সবাইকে সম্মিলিতভাবে অবশ্যই এগিয়ে যেতে হবে। কারণ একার পক্ষে বাংলাদেশকে এগিয়ে নেওয়া কোনোদিনই সম্ভব নয়। যাক, আমি এই কথাগুলো এই জন্যই বললাম। আপনারা এখন লিখছেন আমাদের আজকে যিনি যারা উদ্দেশ্যে আপনার সারাত্মক আলোচনা, ওনাকে বলা হয় দ্যারিস কলেজ দিনের অনন্য রক্ষা কবচ, মাতৃগর্ভের অলি, গাউসে জামান আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব। এর তিরোধান আপনারা জানেন, উনি অবশ্যই মৃত্যুবরণ করেছেন 93 সালে।
এটা জাগতিক নিয়মে আপনি বলছেন জন্ম এবং মৃত্যু এভরিথিং ডিপেন্ডস অন অলমাইটি আল্লাহ। আমাকে চলে যেতে হবে, সবাইকে চলে যেতে হবে। তুমি চলে যাওয়ার পূর্বে কিছু কাজ তো রেখে যেতে হবে, দ্যাট ইজ কলে সমাজ এবং জাতির জন্য। সেজন্যই একজন ফিলোসোফার বলছিলেন তিনটি কথা। একটা মানুষের দায়িত্ব কি? প্রথম হচ্ছে আপনার পরিবারের প্রতি দায়িত্ব, নাম্বার টু হচ্ছে দ্যাট ইজ কল কি আপনার ধর্মের মহান সৃষ্টিকর্তার প্রতি আপনার দায়িত্ব, এবং রাষ্ট্র এবং সমাজের প্রতি আপনার দায়িত্ব। সুতরাং আশা করি আমাদের এই দায়িত্বগুলো যদি পালন না করে যায়, সেই মহান সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই অলমাইটি আল্লাহর কাছে শেষ বিচারের দিনে অবশ্যই সবাইকে জবাব দিয়ে সম্মুখীন হতে হবে। এখানে কেউ পার পাইবেন না। যত কথাই বলেন, আমি ওই যে আমাদের বললেন 1 কোটি টাকা দিয়ে কোরবানি করলাম, ব্যাংকের লোনটা পরিশোধ করলাম না, দুর্নীতির টাকা নিয়ে কোরবানি হবে কিনা আমি জানি না। আমি জানি এগুলো হয়তো আপনারা বুঝবেন, অ্যানালাইসিস করে বলতে পারবেন, কিন্তু আমার কাছে একটু সন্দেহ হয় আসলে কোরবানি হবে কিনা। কারণ আমার টাকাটাই তো হালাল, হালাল টাকা দিয়ে রোজা না করতে পারলে তাহলে আবার হবে কিনা। আবার অনেকে আবার দেখি প্রতি বছর হজও যায়, আমি যখন প্রতি বছর হজ যাওয়ার দরকার নেই। উনি আবার বলো হজে গেলে লাভ হয়, আমাদের লাভ হয়, হজে গেলে লাভ হয়। হয়তো আপনার সময় 20 কেজি স্বর্ণ, 20 ভরি স্বর্ণ নিয়ে আসে, লস হয় না। এগুলো দ্যাট ইজ কল অ্যানাদার ইস্যু। আমার মনে হয় এগুলো আপনারা আমার চেয়ে অবশ্যই ভালো বুঝবেন। আমি দ্যাট ইজ কল একজন সাধারণ মানুষ হিসেবে বলছি, আমি যেগুলো বলি আমি চেষ্টা করেছি। আমি আমার বাবা এবং আমার নানা 1921 সালে, আপনারা জানেন যে এই যখন এই দেশে বিশ্ববিদ্যালয় হয়, ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ে বিএড করছিলেন। আমার বাবা চট্টগ্রাম কমার্স কলেজে, আমার মনে হয় আপনারা অনেকে চিনেন, এই কমার্স কলেজের ফাউন্ডার, প্রথম বিকম ফার্স্ট গ্রেড 1951 সালে। এবং আমার বাবার হাত ধরে আজাদি পত্রিকা দেওয়ার সুযোগ ছিল, কারণ আমার বাবার ক্লোজ বন্ধু ছিল দৈনিক আজাদি প্রয়াত দাহক আব্দুল হালিম স্যার। আমরা বারবার যেতাম স্যার, সে এবং আমার রুলাব স্যার, আপনারা অনেকে চিনেন, সাবায়দা মসজিদকে অনেকে চিনেন, এগুলো আমার বাবার বন্ধু ছিল। এবং কিছুদিন আমার চট্টগ্রাম কমার্স কলেজে শিক্ষকতা করার সুযোগ হয়েছিল। এদিন আজকে আমি যখন আমাদের মালয়েশিয়াকে বললাম ওনার মেয়ে শান্তিদা কেমন আছে, সাথে সাথে জিজ্ঞেস করলাম, কারণ আমার ছাত্রী ছিল, সেজন্য আমি একটু জিজ্ঞেস করলাম উনি কেমন আছে। যাক, সেজন্য আমরা এই বলছি, আমরা মনে হয় আপনার আমার মনে হয় আপনাদের আজকে যদি সারবক্ষতা ওনার একটা বিষয় আমার কাছে মনে হয়, উনি শরীয়ত এবং তরিকত, আমার মনে হয় যারা আপনারা বুঝেন শরীয়ত এবং তরিকত, আপনারা যারা যদি অ্যানালাইসিস করেন, সেখানে দেখা যাচ্ছে উনি এই দুটি বিষয়কে অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখে সুন্নিয়তের ভিত্তিতে বিভিন্ন কর্ম পরিচালনা করেছেন বাংলাদেশ, মায়ানমার এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে, ইভেন পাকিস্তানও। তার সমগ্র কর্মজীবন ছিল সুন্নিয়তের ভিত্তিতে নিবেদিত প্রাণ। সেজন্য তাকে সুন্নিয়তের মুখপাত্র বলা হয় পুরা বিশ্বে। তিনি আজ আমাদের মাঝে নাই, রয়েছে তার কর্মময় জীবন, আদর্শ এবং চিন্তাধারা। মানুষ চলে যাবে স্বাভাবিকভাবে, সবাইকে চলে যেতে হবে, একটু মনে। আমি আশা করব সময়ের চাহিদা অনুযায়ী দিনের রক্ষা কবচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং জাগতিক নেতৃত্ব বুদ্ধিজীবী সম্প্রদায়ের মধ্যকার সমন্বয়পূর্বক দিন রক্ষার এই আন্দোলনকে আপনাদেরকে এগিয়ে দিতে আশা করি সেই গাউসিয়া কমিটি অগ্রণী ভূমিকা সেখানে পালন করবে। এই জন্য গাউসিয়া কমিটির গতিশীল নেতৃত্ব এবং নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অর্থাৎ কাছে দিনের, আজকে আপনারা জানেন, আমার মনে হয় আপনারা আন্তর্জাতিকভাবে আমি কিছুই বলবো না, এখানে একটি ষড়যন্ত্র হচ্ছে একটি অঞ্চল নিয়ে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করার জন্য একটু অ্যালার্ট থাকতে হবে, বিশেষ করে চট্টগ্রামবাসী। আমি আবারও বলছি, আমি আর ইতিমধ্যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা সেমিনারে করেছিলাম আমাদের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের মাধ্যমে। একটা অঞ্চল নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, আপনারা জানেন। সেখানে একটা সংগঠন ইতিমধ্যে নাম করছেন, এবং সেই সংগঠনের আমি নাম আমার মনে হয় জানেন। সেই বিষয়টা আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ ওই অঞ্চলটা যদি বাংলাদেশের হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু আমরা কেউ এই দায়িত্ব থেকে রেহাই পাবো না। সেজন্য প্রয়োজনে আমাদের মনে হয় যিনি যেহেতু সিনিয়র সাংবাদিক আছেন আমাদের, উনিও একটা চট্টগ্রাম শহর আয়োজন করতে প্রয়োজনে আমি যে স্পিকার গুলো আমরা সব কি কোথায় ষড়যন্ত্র হচ্ছে এবং আমাদের কি করা উচিত এই মুহূর্তে, একদম এদেশের ইমানি নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি কেউ আঘাত করে কোন অবস্থাতেই সেটা আমরা মেনে নেব, সেটা মেনে নেওয়া সম্ভব নয়। এটা নিয়ে এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র আপনারা জানেন, মায়ানমার দিকে চায়না একটা এবং
সেভেন সিস্টার একটা গ্রুপ আপনারা জানেন, ইতিমধ্যে আমাদের হিটট্যাগকে নিয়ে ইনক্লুডিং এই ষড়যন্ত্র আগে হয়েছিল, এখনো আবার শুরু হয়েছে। সেজন্য আমি আশা করি এই গাউছিয়া কমিটি তারা অবশ্যই সতর্ক থাকবেন, গতিশীল নেতৃত্বের মাধ্যমে তারা তাদের চিন্তা ভাবনা এবং নিরবিচ্ছিন্ন প্রয়াসের মাধ্যমে সমাজের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে ইতিমধ্যে ফান্ডিং করা হচ্ছে। এটি আমার জানার মধ্যে ফান্ডিং করা হচ্ছে এবং আরেকটা ধর্মতে নিয়ে যাওয়া হচ্ছে। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, এটা আমাদের কাছে রিপোর্ট আছে ইতিমধ্যে একটা জায়গায়, আমরা সেটা বলবো না। সেজন্য আপনাদের নিরন্তর প্রয়াস অব্যাহত রাখতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে একজন শিক্ষাবিদ হিসেবে দেশের অভ্যন্তরে যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আমাদের ঐক্যবদ্ধ মোকাবেলা করতে হবে, সেখানে আমরা যেই ধর্মে পালন করি না কেন। পরিশেষে আমার মনে হয় আমাদের ফাদার অফ নেশনের একটি বক্তব্য দিয়ে আমি এখানে শেষ করব। আপনারা জানেন 1975 সালের ফার্স্ট পাসিং প্যারেড বিএমএন ফার্স্ট পাসিং প্যারেডে বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন, স্বাধীন পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাষণের এক পর্যায়ে ইমোশনালি বলেছিলেন, দেশের প্রেসিডেন্ট আসবে এবং যাবে, দেশের প্রধানমন্ত্রী আসবেন যাবে, জাতির পিতা একবারই আসে। আজকে তোমাদেরকে, অর্থাৎ যারা সেনাবাহিনীর প্রথম আমাদের আপনারা কমিশন পাচ্ছে তাদের বলছিলেন একটা কথা বলছিলেন, আজকে তোমাদের উদ্দেশ্যে জাতির পিতা হিসেবে বলছি, সৎ পথে দেখো, মাতৃভূমিকে ভালোবাসো, মা বাবাকে সম্মান করো, আল্লাহ তোমাদের সহায়ক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। খোদা হাফেজ। বাংলাদেশ। মাশাআল্লাহ, আমার মনে হয় আজকের এই স্মারক আলোচনায় যারা আসতে পারেননি তারা অনেক কিছু